লেসন 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমাদের এই যে টাইটেল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই বিউটি অ্যান্ড দ্য বিস্ট মানে সৌন্দর্য বা সুন্দরী এবং পশু, অর্থাৎ পশু এখানে অর্থে বা পাশব অর্থে বুঝিয়েছে যে একজন সুন্দর এবং কুৎসিতের মধ্যে যেমন বৈপরীত্য থাকে, সেই বৈপরীত্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে কি বলবো, তাদের একে অপরের প্রতি যে কো এক্সিস্টেন্স, অর্থাৎ যদি সুন্দর আছে বলেই কুৎসিত আমরা হচ্ছে আলাদা করতে পারি, বা কুৎসিত আছে বলেই সৌন্দর্যের যে কদর সেটা আমরা জানতে পারি। তো এখানে শিরোনাম বলতে তোমরা যেমন বাংলায় বিভিন্ন গল্প কবিতাতেও পড়েছো যে শিরোনামের তাৎপর্যতা বা সিগনিফিকেন্স অফ টাইটেল, যে গল্পের ওপর ভিত্তি করে বা কবিতার ওপর ভিত্তি করে যে নামকরণটা করা হয় সেটা যথার্থ হয়েছে কিনা সে নিয়ে তোমরা একটা প্রশ্নের উত্তর তোমরা লেখো বা পড়ো। সেরকম এখানেও সেক্ষেত্রে আমরা কোনো গল্প বা কবিতার নামকরণ দেখে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে সেই গল্পটা কী নিয়ে, বা অনেক ক্ষেত্রে নামকরণ সেই গল্পের কোনো একজন চরিত্র বা ক্যারেক্টারকে নিয়ে হয়। এক্ষেত্রে আমরা এই দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের ক্ষেত্রে একটা মোরাল কনক্লুশন আমরা দেখতে পাবো। চলো টেক্সটটা শুরু করি। তো তার আগে এই টেক্সটটা সম্পর্কে বলা সেটা হচ্ছে যে এই দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এটা তোমরা আগেও অনেকবার কোনো অ্যানিমেশন বা ছোটোবেলায় কার্টুনে দেখে থাকবে, কারণ এটা কোনো কারোর একজন লিখিত গল্প না, না, কারণ আমরা এটা ওই ফ্রান্সের একটি ফেয়ারি টেল বা রূপকথার গল্প বলে ধরতে পারি। পরবর্তীতে বিভিন্ন বড় বড় লেখকরা বা লেখিকারা তারা তাদের লেখায় এই গল্পের উল্লেখ বা গল্পটাকে নিজের মতো করে ইম্প্রোভাইজ করে লিখেছেন। তো চলো আমরা ইউনিট 1টা স্টার্ট করি। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time, একদা এক সময়ে, a wealthy merchant, একজন ধনী ব্যবসায়ী বা মার্চেন্ট মানে বণিক, lived in a big mansion, একটা বড় অট্টালিকা বা প্রাসাদে বাস করতেন, with his 3 daughters, এবং তার সঙ্গে তার 3 কন্যা ছিল। All of them were very beautiful. তারা সবাই অর্থাৎ 3টি কন্যাই খুবই সুন্দরী। The youngest girl was Belle. উচ্চারণটা বেল, নট বেলে। তাহলে সব থেকে কনিষ্ঠ অর্থাৎ সব থেকে কম বয়সী যে মেয়ে বা তার কন্যা ছিল তার নাম কি? তার নাম হচ্ছে বেল। শি ওয়াজ নোন ফর আর লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে কিসের জন্য পরিচিত ছিল? যে তার একটা কি বলবো মধুর চরিত্র বা মধুর মিষ্টি স্বভাব, এবং বিং পিওর অ্যাট হার্ট অর্থাৎ হৃদয়ের পবিত্রতার জন্য সে ফেমাস বা পরিচিত ছিলেন। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, এবং কিন্তু কন্ট্রাস্ট বলতে বৈপরীত্যে বা যদি তুলনা করা হয় তাহলে তার তুলনায় তার বোনেরা বা তার দিদিরা এখানে ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। তারা কি ছিল? তারা ছিল, তার দিদিরা ছিল হচ্ছে দুষ্ট অর্থাৎ শয়তান প্রকৃতির এবং সেলফিশ স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু শীঘ্রই তাদের ফরচুন মানে ভাগ্য পরিবর্তিত হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ, সেই ব্যবসায়ী বা বণিক তার সকল সম্পত্তি ছিল সেটা তিনি হারালেন। কেন? না, ইন আ টেম্পেস্ট অন সি, অর্থাৎ তিনি হয়তো বণিক, তিনি সমুদ্রযাত্রা করেছিলেন বা সমুদ্রে তাকে ব্যবসা করতে যেতে হয়, এবং সেই ব্যবসার কারণে যখন তিনি কোনো সমুদ্রযাত্রা করেছেন ঠিক সেই সময় তার একটা সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়। টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়। সেই সামুদ্রিক ঝড়ে হয়তো তার ক্ষয়ক্ষতির কারণে তিনি তার সকল সম্পত্তি এই বা যে ব্যবসার ক্ষতি বলতে পারো সেই খুব ক্ষতি হয়, যার ফলে তার যে বর্তমান অবস্থা খুবই করুণ। So he and his daughters started to live in a small farmhouse near in the village. Sorry, near na in a village. তো যে সে এবং তার মেয়ের কন্যারা কি করলো? স্টার্টেড টু লিভ, বাস করা শুরু করলো, ইন আ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়ি, ইন আ ভিলেজ, একটা গ্রামের। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো, দেয়ার লিভিং তাদের জীবন যাপনের জন্য বা দিন কাটানোর জন্য। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট হার্ড, সেই বণিকটি শুনতে পেলেন বা জানতে পারলেন, দ্যাট যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, অর্থাৎ তার ওই এক ব্যবসার যে জাহাজ ছিল, যে সামুদ্রিক ঝড়ে তার ফলে ক্ষতিসাধন হয়েছে তার মধ্যে একটা জাহাজ কোনো কারণে হয়তো সেই বেঁচে গেছিল, সেটা ওই পোর্টে বা বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড স্কেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে হয়তো সেই বিধ্বংসী ঝড়ের হাত থেকে এই মানে বণিকের একটি জাহাজটা রক্ষা পেয়েছিল। হেন্স, সুতরাং দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন, তাই সেই মার্চেন্ট বা বণিক কি ঠিক করলেন যে সে তার সেই শহরে অর্থাৎ যেখানে থেকে তিনি বাণিজ্য করতেন বা যে পোর্টে বা বন্দরে ওই জাহাজটা এসেছে সেই শহরে যাবেন, এন্ড টু দ্য সিটি টু ডিসকভার, এটা দেখতে, ওয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, কারণ তিনি সেখানে যাবেন কেন? কারণ তার তো মালপত্র সেখানে আছে বা আছে, তাই বলছে সেখানে যদি সে গিয়ে কোনো এনিথিং ভ্যালু অর্থাৎ কোনো মূল্যবান বা কোনো কিছু কাজের জিনিস যদি তিনি পান তাহলে সেটা দিয়ে আবার হয়তো তিনি আবার ব্যবসা বা যাই হোক কিছু করতে পারবে। বিফোর লিভিং,
সে ওখান থেকে, অর্থাৎ সেই ফার্ম হাউস, এখন যে ভিলেজ ফার্ম হাউসে থাকে সেখান থেকে বেরোনোর সময় হি আস্কড হিজ ডটার্স, সে তার কন্যাদের জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, বলছে তোমরা কি আমার ফেরার পথে বা আমি এই বেরোচ্ছি আসার সময় তোমাদের জন্য কি কোনো উপহার নিয়ে আসবো, যেমন বাড়ির থেকে বাবা বেরোলে যেমন বলে এই বেরোচ্ছি কিছু নিয়ে আসতে হবে কি, ঠিক সেরকম। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, বোথ হিজ এল্ডার ডটার, অর্থাৎ বেলকে বাদ দিয়ে তার যে দুই বড় কন্যা বা মেয়ে, সেই দুই মেয়ে তার কাছে তার কী চাইলেন, জুয়েলস, সোনাদানা বা গয়না, সোনাদানা বলা ভুল, অ্যান্ড ফাইন ড্রেসেস, খুব সুন্দর সুন্দর জামা কাপড় বা পোশাক। বাট বেল সেড, কিন্তু উল্টো দিকে বেল কি বললো দেখো, বলছে ফাদার, বাবা, প্রমিস মি, আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি, তুমি অবশ্যই আমার জন্য একটি এনো, আর রেয়ার রোজ, রেয়ার বলতে বিরল, অর্থাৎ যে জিনিস সাধারণত আমরা দেখতে পাই, ধরো লাল গোলাপ যেটা, সেটা সাধারণ দেখা যায়, তাই বলছে একটা বিরল প্রজাতি, ধরো কালো গোলাপ বা ধরো হচ্ছে ওই সাদা গোলাপ, এগুলো তো সচরাচর দেখা যায় না, তাই বলছে যেরকম একটি বিরল প্রজাতির গোলাপ আমার জন্য আনতে পারবে বা এনো, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, বলছে এই দেশের বা এই অঞ্চলে না হওয়া একটি গোলাপ বা একটি বিরল প্রজাতির বা রেয়ার রোজ আমার জন্য আনবে। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট, সে তার এই অনুরোধে রাজি হলো বা রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সেট অফ মানে যাত্রা শুরু করা বা বিগিনস আ জার্নি, তাহলে সে তার যাত্রা শুরু করলো সেই বণিকটি, কার উদ্দেশ্যে, সেই সিটিটা বা শহরের উদ্দেশ্যে। হোয়েন হি রিচড দ্য সিটি, যখন তিনি সেই শহরে পৌঁছালেন, হি ফাউন্ড, তিনি এটা খোঁজ পেলেন বা দেখতে পেলেন, টু হিজ ডিসমে, তাকে হতাশ করলো এটা জানার কি না, দ্যাট দ্য শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেপ্টস, সেই জাহাজের যে কার্গো, এখানে মালপত্র, সেই মালপত্র সিজড বাজেয়াপ্ত, বা ধরো ধরো কেউ লোন নিয়েছে ব্যাংকে, সে এখন সঠিক মতো টাইমে লোনটা শোধ করতে পারেনি, তাহলে কি করে, সেই তার যে সম্পত্তি বাড়ি বা ধরো জমি, সেগুলোকে সে তারা দখল নিয়ে নেয়, ঠিক সেরকমই সেই বণিকেরও কিছু ঋণ ছিল, ডেপ্ট মানে ঋণ, সেই ঋণ, তাই সেই ঋণের শোধের জন্য কি করা হয়েছে, সেই যে শিপের যে মালপত্রগুলো ছিল সেগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সুতরাং তার কাছে আর কোনো টাকা পয়সাই থাকলো না, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, কারণ সে তো এইভাবেই বলেছিল হয়তো সেখানে কিছু ভ্যালুয়েবল জিনিস পাবে, তাহলে সেগুলো সে বিক্রি করে বা যাই হোক আবার ব্যবসা করে সেখানে হয়তো কিছু মুনাফা অর্জন করে সেখান থেকে তার মেয়েদের জন্য উপহার নিয়ে আসবে, কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ তার কাছে আর কোনো পয়সাই নেই। হোয়াইল রিটার্নিং, যখন তিনি ফিরছেন, হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট, তিনি ওই বনের মধ্যে এক জায়গায় কোনোভাবে পথ হারিয়ে ফেলেছেন। সিকিং শেল্টার, ফলে স্বাভাবিক রাত হয়ে গিয়েছিল, তাই তিনি আশ্রয় খুঁজছিলেন। সিক মানে খোঁজা, হি কেম অ্যাক্রস বা কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ, সাডেনলি মেট, তাহলে হঠাৎ করে তিনি কি দেখলেন, ড্যাজলিং প্যালেস, একটা চমকপ্রদ একটা প্রাসাদ মতো, রাজপ্রাসাদ বা প্রাসাদ, অ্যান্ড এন্টার্ড ইট, এবং যেখানে, কারণ তিনি তো ওই বনের মধ্যে হারিয়ে গিয়েছেন, ফলে স্বাভাবিক সেখানে রাত কাটাবেন কোথায়, তাই এদিক ওদিক না কাটানো থেকে যেখানে যেখানে প্যালেস দেখলেন সেখানে ঢুকলেন। ইনসাইড, ভেতরে, হি ফাউন্ড টেবিলস, তিনি টেবিল দেখলেন অনেকগুলো, ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে ল্যাডেন মানে ভর্তি, পরিপূর্ণ ছিল কিসে সেই টেবিলগুলো, না খাবার এবং পানীয়তে, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেস আনসিন ওনার, এবং যেটা দেখে তার মনে হয়েছিল, মানে সেই বণিকের মনে হয়েছিল, অ্যাপারেন্টলি স্বাভাবিকভাবে দেখে মনে হয়েছিল বা অনুভব করেছিলেন যে কি না সেগুলোকে রেখে দেওয়া হয়েছে ঠিক তার জন্যই, কে রেখেছে না সেই প্যালেসের আনসিন ওনার, অর্থাৎ অদৃশ্য বা অদেখা মালিকের দ্বারা। কারণ অ্যাকচুয়ালি যদি মানেটা আমি এরকমভাবে বলতে চাই যে তিনি যে ওই প্যালেসে ঢুকে যে টেবিল ভর্তি খাবার আর পানীয় দেখেছেন, সেটা তার মনে হয়েছে, মানে বণিকের মনে হয়েছে যে সেই প্যালেস বা প্রাসাদের যে অদেখা মালিক, কারণ তার সাথে তো মিট হয়নি তার, সেই অদৃশ্য মালিক যেন তার সে আসবে এরকম জেনেই তার জন্য এরকম টেবিল ভর্তি খাবার আর পানীয় রেখে দিয়েছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, স্বাভাবিক সে সেই বণিক এই উপহার গ্রহণ করলো, উপহার বলতে এই খাবার আর পানীয়, এট টু হিজ হার্টস কন্টেন্ট, সে পরিতৃপ্ত অর্থাৎ মনের তৃপ্তি সহকারে খেলো, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং সেই রাতে ওই প্রাসাদেই তার রাত্রি যাপন করলো।